আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে গত বেশ কিছুদিন যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন থেকে দেশে আসবার কথা আলোচনায় এসেছে তখন থেকেই তার এই দেশে ফেরা নিয়ে সন্দেহ, সংশয়, জল্পনা কল্পনা, গুঞ্জনের কিন্তু শেষ ছিল না। আসবেন কি আসবেন না ইত্যাদি ইত্যাদি। শেষ দিকে এসে এমন দাঁড়িয়েছে যে এই ফেরার পেছনে নানান জটিলতার কথাও শোনা গেছে, কিন্তু না সরকার, না তারেক রহমান বা তার দল কেউই বিষয়টি আসলে খোলাসা করেননি। অবশেষে সুদীর্ঘ 17 বছর পর গত 25 ডিসেম্বর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু 25 ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে একটা কথা চাউর হয়ে গেল যে ভারতের গ্রিন সিগন্যাল নিয়েই দেশে ফিরছেন তারেক রহমান, এবং ভারতের কারণেই এই প্রত্যাবর্তনকে মেনে নিয়েছে আমাদের সেনাবাহিনীও। এসব কথায় কতটা সত্য আছে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু আপনি যাকেই জিজ্ঞাসা করবেন বা ওই সময় করেছেন, আমি করেছি, তিনি বলবেন বা বলেছেন, জানি তো, ভারতের অনুমতি নিয়েই তারেক দেশে এসেছেন। ইউনূস সরকারও বাধ্য হয়েছে তাকে প্রধানমন্ত্রীর প্রায় সমপর্যায়ে নিরাপত্তা দিতে। আসলে রাজনীতি একটি জটিল খেলা। আমি সবসময় বলি, এর ভেতর বাহির একসঙ্গে বোঝা কঠিন, অন্তত আমার পক্ষে। বিশেষ করে আমাদের দেশে, যেখানে রাজনীতিতে শেষ কথা নেই বলে একটি আপ্তবাক্য আমরা বেশ জোরে সোরে উচ্চারণ করি। এই শেষ কথা নেই বলার কারণেই বলা হয় আমাদের রাজনীতিকদের চরিত্রে এবং চিন্তায়ও শেষ বলে কিছু নেই। সাম্প্রতিক উদাহরণ চান? গণ অধিকার পরিষদের রাশেদ খান, নুরুল হক নূর, এলডিপির রেদওয়ান আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এলডিপির সাদাত হোসেন সেলিম, শাহমেজ কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, একদা মুক্তিযোদ্ধা কর্নেল অব অলি, মেজর অব আখতারুজ্জামান সহ আরো অনেকের কেউ বিএনপির গাড়িতে উঠেছে। তারা বিএনপির প্রতীকে নির্বাচনের স্বপ্ন দেখছে, কেউ জামাত তথা রাজাকারী জোটে বা দলে সামিল হচ্ছে। সবই ওই রাজনীতিতে শেষ কথা নেই বলেই সম্ভব হচ্ছে। আসলে এরা সবাই এই আপ্তবাক্যের উপকারভোগী। এজন্য কোন নীতি নৈতিকতার প্রয়োজন হয় না, আদর্শ ধরে রাখতে হয় না। এবার তো এমন দলও দেখা গেছে যারা নিজেরা দলের তরফ থেকে শত শত মনোনয়ন বিক্রি করেছে, কিন্তু শেষমেশ নিজেরাই শীর্ষ অনেকেই অন্য দলের হয়ে অন্য দলের প্রতীকে নির্বাচনে নামছে। এই সময়ের সবচেয়ে বড় আকর্ষণ বা সবচেয়ে আলোচ্য ইস্যু যদি বলেন, সেটা হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। কিছুদিন আগেও শুনেছি এরা নাকি আগামীর সরকার গঠন করবে, কে নাকি প্রধানমন্ত্রীও হবে। একজন তো হুঙ্কার দিয়ে বলেছিল এনসিপি ঠিক করবে আগামীতে কোন পার্টি ক্ষমতায় যাবে, কারা সরকার গঠন করবে। অর্থাৎ যে যাই করুক না কেন সেখানে মূল ভূমিকা এবং নির্দেশনা থাকবে এনসিপির, তারাই সবকিছু নিয়ন্ত্রক হয়ে যাবে। আহা, এই সোনার ছেলেদের সাম্প্রতিক দৌড়ঝাঁপ, কপালে চিন্তার ভাঁজ এবং চিমসে যাওয়া মুখ দেখে আসলে করুণাই হয়। পানির গভীরতা না বুঝে পুকুরে বা নদীতে ঝাঁপ দিলে যা হয় আর কি। আহা বেচারা, শেষ পর্যন্ত নতুন বাংলাদেশ গড়ার হুঙ্কারকারী দল নাকি ৭১-এর পরাজিত শক্তির কাছে আশ্রয় প্রার্থনা করছে। কেউ কেউ অবশ্য বলছেন ওরা তো এক গোয়ালেরই গরু, ভদ্র ভাষায় যাদেরকে বিটিং বলেন অনেকে। অবশ্য এদের মধ্যেও নানান বিভেদ আছে। কেউ বিএনপির গাড়িতে চড়তে চায়, কেউ নিকট ভবিষ্যতের চেহারাটা বুঝতে পেরে টুপ করে স্বতন্ত্রের খাতায় নাম লেখাচ্ছে। এমন খেলা আরো আছে, শুধু এরা নয়, অন্য দলে আছে, এমনকি ইসলামপন্থী অনেক দলেও এই দৃশ্য, এই ঘটনা আছে। সেই আলোচনা করে ভিডিওর কলেবর বাড়াতে চাই না। তারেক রহমানের ফেরার গল্পে আবারও ফিরতে চাই। এই যে সবাই বললেন ভারতের হস্তক্ষেপে তারেক ফিরলেন, তো যদি এই কথা সত্যি হয়, আমি জানি না তো বিনিময়ে কি কি শর্ত এবং দায় তিনি মাথা পেতে মেনে নিয়েছেন, সেটা কি স্পষ্টভাবে কেউ বলতে পারেন? আমি বলতে পারি না। এই সূত্র যারা এইসব কথা বলছেন এখন তারাই বলছেন এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পালা, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটি আবার স্পষ্ট করে কেউ বলছেন না। সবকিছু ভাষা ভাষা। একটু পেছনে ফিরে তাকাই। আপনাদের মনে আছে বাইডেন প্রশাসনের ষড়যন্ত্রে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটেছে 2024 সালে। এটাই এখন সবাই বলেন।
দুই একটি ব্যতিক্রম বাদে, কারণ ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রকারান্তরে এই কথা স্বীকার করেছিলেন, মনে আসছে নিশ্চয়ই। তখন চারিদিকে গুঞ্জন উঠেছিল ট্রাম্পই ইউনূস সরকারকে বিদায় করবে, শেখ হাসিনা সগৌরবে দেশে ফিরবেন। ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর প্রথম যে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের কথা নিশ্চয়ই মনে আছে। আলোচনার এক পর্যায়ে মিস্টার মোদীকে যখন বাংলাদেশের বিষয়ে দেখার কথা বলেছিলেন ট্রাম্প, তখনও একদল লাফিয়ে উঠে তার স্বরে চিৎকার করেছিল। কিন্তু তারা বুঝতে পারেনি আসলে খেলাটা কার বিপরীতে চলছে বা খেলছে। মেটিকুলাস ডিজাইন শব্দ দুটি শুনতে চমকপ্রদ হলেও এর ভেতরের খেলাটা বুঝবার মানুষ কিন্তু সীমিত। মাঝখানে দৃশ্যপটে দেখা গেছে ইলন মাস্ক সহ আরো অনেককেই। কাকে ইনি কাজে লাগিয়েছেন এটা আপনারা জানেন, আমি আর বলতে চাই না নতুন করে। পাশাপাশি সক্রিয় ছিল বাঘা বাঘা লবিস্ট ফার্মও। ফলে সগৌরবে ফেরাটা বিলম্বিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন ক্রমশ হয়ে গেছে মার্কিন প্রশাসন। মার্কিন স্বার্থের রিলে রেসের কাঠি উঠেছে ট্রাম্পের হাতে। ফলে বাংলাদেশ দেখার দায়িত্বপ্রাপ্ত নরেন্দ্র মোদীও থেকেছেন চুপচাপ। এরপর মাঠে পুরোপুরি খেলতে শুরু করেছেন ট্রাম্প। দৃশ্যপটে এসেছে ট্রাম্প শুল্ক, দ্রুতই বদলে গেছে বিশ্ব। কিন্তু ধ্যানী পুরুষ নরেন্দ্র মোদী নীরব কূটনীতিতেই নিমগ্ন থেকেছেন। এ সময় পাকিস্তানের শাহবাজ শরীফ এবং আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের খোলামেলা ঘনিষ্ঠতা এবং মার্কিন ব্যবসায়িক স্বার্থ ভারতকে দৃশ্যত কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। তখনই ভারত মার্কিন গর্বিত বন্ধুত্বের সম্পর্কে ভাটার টান দেখেছেন কেউ কেউ। ভারতকে এক প্রকার তখন চেপে ধরেছে ট্রাম্প শুল্ক। এর মধ্যে অপারেশন সিঁদুর বন্ধের কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প, কিন্তু বেঁকে বসেছেন নরেন্দ্র মোদী। ফলে দুই দেশের মধ্যে ফাটল আরো বড় হয়েছে। মাঝখানে ফায়দা লুটতে মরিয়া হয়েছে পাকিস্তান। আবার তার ঘাড়ে মানে পাকিস্তানের ঘাড়ে সওয়ার হয়ে ভারতকে এবং মোদীকে খেলা দেখানোয় ব্যস্ত হয়ে উঠেছে ঢাকা। ভারতের উপর ছড়ি ঘোরানোর চেষ্টাও করেছে কেউ কেউ। কিছু উজবুক পাকিস্তানের সহায়তায় ভারত দখলের নেশায় প্রলাপ বকেছে। কিছু বেকুফ সেভেন সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কার ছেড়েছে। কিন্তু নিজের পায়ের তলার মাটি যে ক্রমশ চোরা বালিতে দেবে যাচ্ছে সেদিকে তারা খেয়ালই করেনি। ফলে যা হবার তাই হয়েছে। এখন নির্বাচনী ভিক্ষার বাটি নিয়ে এই দল সেই দলের দুয়ারে দৌড়াদৌড়ি করছে। কারো জায়গা হচ্ছে, কারো জায়গা হচ্ছে না। যে সময়ের কথা বলছি, এই সময় অনেক কূটনীতিক মনে করেছেন বাংলাদেশ কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনেকে যে কোনো সময় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছেন। কিন্তু সীমাহীন উস্কানিত ভারত নীরব কূটনীতি বেছে নিয়েছে। এদিকে বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠে পড়ে লেগেছে জামাত। অকৃপণ সরকারি পৃষ্ঠপোষকতা, বেসুমার নগদ অর্থ প্রবাহ এবং মেটিকুলাস ডিজাইনে ভর করে জামাত নিজেদের শিকড় বাংলাদেশের গভীরে গেঁথে দিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপিকেও তারা চ্যালেঞ্জ করেছে নানানভাবে, নানান জায়গায়। এই সময় অবশ্য অনেকেই বলেছেন জামাত কিছুতেই চাইছে না তারেক রহমান দেশে ফিরে আসুন। পাকিস্তান, কাতার, এমনকি কতিপয় মধ্যপ্রাচ্যের মিত্র শক্তির জোরে জামাত নেতারা ইউনূসকেও খড়কুটো ভাবতে দ্বিধা করেনি। মানুষ ভাবতে শুরু করেছিল জামাতই বোধহয় সরকারকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করছে। কিন্তু তারেক রহমানের আগমন সব কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মাঝ আকাশে সুতো কাটা ঘুড়ির মতো জামাতও নাকি এখন গোত্তা খেয়ে ঘুরছে এবং ক্রমশ ভূমিতে নেমে আসছে। অনেক বদনাম, অনেক সমালোচনা সত্ত্বেও বিএনপি এখন লাইমলাইটে চলে এসেছে বা আসছে বলে মনে করছেন অনেকে। মাঝখানে বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়েছে, রাজনীতির পাটাতনও বদলে গেছে। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আবার গতিপথ বদলে নমনীয় হয়েছে, কাছাকাছি এসেছে। মাঝে ভারত ঘুরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর যেন রাতারাতি পলিটিক্সটাও পাল্টে যেতে শুরু করেছে। বিশেষ করে এই অঞ্চলের ভারতের নীরব কূটনীতি ক্রমশ সরব হতে শুরু করেছে এবং পাকিস্তান এখন কার্যত ব্যাকফুটে চলে গেছে।
ইউনূসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিগ্ভ্রান্ত, দেশে এবং বিদেশে। এরই মধ্যে ভারতের আশীর্বাদ নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, যে কথা শুরুতেই বলছি, অনেকেই এটা বলছেন, এবং ক্রমশ ফেড আউট হয়ে যাচ্ছে জামাত। আরেকটি আওয়াজ একই সময়ে জোরে সোরে শোনা যাচ্ছে, তা কি? সেটা হলো শেখ হাসিনাও নাকি ফিরবেন শিগগিরই। একথা শুনে বা একথা যদি আপনি বলেন কাউকে, বাংলাদেশ বিরোধীরা আপনাকে গালাগাল দেবে, হাসিনা বিরোধীরা ট্যাগিং করবে, কারো এজেন্ট বলবে, কিন্তু এটা তো মানতেই হবে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, অটোমেটিক্যালি পূরণ হয়ে যায়, মত পূরণ করে নেয়। ভারত নাকি এখন সেই মিশনেই আছে। ইউনূসের সঙ্গে তাদের বনিবনা নিয়ে সময় ক্ষেপণ করতে চাইছে না ভারত। তাদের চাওয়া, মানে ভারতের চাওয়া এবং প্ল্যান এখন একটাই, অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন, একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন। নির্দিষ্ট দিনক্ষণ এখনই হয়তো বলা যাচ্ছে না বা বলা যাবে না, তবে এটাই অনিবার্য বলছেন রাজনীতির ভাষ্যকাররা। আরেকটি সূত্র বলেছে, তারেক রহমানের দেশে ফেরার পেছনে শুধু ভারত নয়, রাশিয়াও ভূমিকায় রয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যকার প্রায় 50 মিনিটের রুদ্ধদ্বার বৈঠকেই নাকি এটা চূড়ান্ত হয়েছে। নিশ্চয়ই বৈঠকের কথা আপনাদের মনে আছে। কেন মনে আছে? সেই বৈঠকে 40 মিনিটের গ্যাপে পড়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেশ অসহায় হয়ে, অসহনীয় হয়ে পড়েছিলেন, এবং শাহবাজ শরীফ নিজে যেমন বিব্রত এবং লজ্জিত হয়েছেন, একইভাবে তিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ওই দিনের ওই বৈঠকের কারণেই প্রভাব বিস্তারের সুযোগ হারিয়েছেন, ট্রেনটা মিস করেছেন। 12 ডিসেম্বরের পুতিনের সাথে সেই বৈঠকের পরপরই বাংলাদেশ থেকে তুরস্কের সকল সামরিক উইংসও নাকি চলে গেছে, ওই সূত্রটি বলছে। এ কারণেই নাকি জামাত এবং পাকিস্তানের আওয়াজ এখন ক্রমশ কমে আসছে, এবং তারা বলছে এক পর্যায়ে হয়তো এটা আর শোনা যাবে না। অর্থাৎ পুরো ব্যাপারটায় রাশিয়ার হাতে ছিল, রাশিয়ার হাত আছে, সাথে ছিল ভারতের সম্মতি। জঙ্গিবাদ ঠেকাতে তারেক রহমান ভারত রাশিয়ার ইচ্ছাকে গুরুত্ব দেবেন, এমন কথা বলছেন বিশ্লেষকরা। এজন্য জামাত এবং পাকিস্তানের সঙ্গে মাখামাখি কমাতে হবে বিএনপিকে, এমন বার্তা নিয়েই তিনি হয়তো এসেছেন। বিএনপি গোপনে জামাতের সাথে যদি আতাত অব্যাহত রাখেন, তাহলে এর খেসারত তাদেরকে দিতে হবে, একথাও বলছেন কূটনীতিকদের কেউ কেউ। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত এখন আর বাংলাদেশে উগ্রবাদের বিস্তার চায় না। অবাঞ্ছিত পরগা ছাড়া বেড়ে উঠুক, এটা তারা চায় না। এটাই এখন এই অঞ্চলের রাজনীতির সামারি। এটা আসলে ভালো করে বুঝতে হবে। আপনারা জানেন, রাজনীতির খেলা খুব নির্মম। গত কয়েক মাস ধরে যারা তারেককে অবাঞ্ছিত করার খেলায় মেতেছিল, আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলে হুঙ্কার ছেড়েছিল, এখন তারাই টিকে থাকার জন্য এর ওর দরজায় কড়া নাড়ছে এতিমের মতো। সবার জন্য শুভকামনা। যে যেখান থেকে দেখছেন প্রীতি ও শুভেচ্ছা রইল। আসলে বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে আজকাল খুব সমস্যাটা হচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলবেন। একদিকে পত্রিকা জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করছে, গ্রামে গঞ্জে মানুষকে নির্বিচারে হত্যা করে রেল লাইনের পাশে অথবা ঝোপঝাড়ে টানিয়ে রাখছে আত্মহত্যা বলে। 7 বছরের শিশু পিতামাতার অনুপস্থিতিতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে কঙ্কাল করে ফেলছে। ইত্যাকার ঘটনা একদিকে, অন্যদিকে হচ্ছে আমাদের যে বাংলাদেশটি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, অসংখ্য নারীর ইজ্জত, অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশটি একটি বিশাল সমস্যার সম্মুখীন। আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, 53 বছরে যারা একবারও আমাদের দেশের দিকে কুদৃষ্টি দেয়নি, সেই রাষ্ট্রটির সাথে পায়ে পা দিয়ে একটি যুদ্ধ বাঁধানোর অসনিশ চেষ্টা চলছে। আজকে আমি মূলত এই ভারত এবং বাংলাদেশের যে এই সমস্যা, এর সমাধান কি এবং কোথায় যাচ্ছি আমরা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে 1971 সালে যখন আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়, আমাদের এই সমস্ত মুক্তিযোদ্ধারা গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। আপনারা জানেন ভারতের অস্ত্র, ভারতের অর্থ এবং ভারতের ট্রেনিং, তারপরে বাংলাদেশি যুদ্ধ, ভূখণ্ড ভারতের
যুদ্ধ বাংলাদেশে। তারপর প্রায় 8.5 মাস যুদ্ধ চলার পর দেখা গেল যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমেরিকা এবং চায়না কুদৃষ্টি দিয়ে এখন অন্যভাবে আমাদের স্বাধীনতার যে তৃষা, আমাদের স্বাধীনতার যে পিপাসা, সেটাকে অন্যভাবে রুদ্ধ করার চেষ্টা করছে। আমেরিকা একটি সত্য নৌবহর পাঠালো। আমেরিকার সত্য নৌবহরটি আরব সাগর পর্যন্ত আসলো। আসার পর জাতিসংঘ রেজলিউশন করার চেষ্টা করলো, একমাত্র রাশিয়া সেটাতে ভ্যাটো দিল। তারপর দেখা গেল এখন যদি আমেরিকার সেনাবাহিনী ভারতের বন্দরে বা বাংলাদেশের বন্দরে এসে যদি ঘাঁটি গাড়ে, আর চায়না এবং আমেরিকার শক্তি নিয়ে যদি এই বাংলাদেশের ভূখণ্ডে পাকিস্তান বাহিনী যুদ্ধ শুরু করে, হত্যাযজ্ঞ শুরু করে, তাহলে বাংলাদেশের পক্ষে এই স্বাধীনতা অর্জন করাটা খুব কঠিন হয়ে যাবে। আপনারা জানেন এই বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। তখন এই ভারত মহাসাগরে আমেরিকার সত্য নৌবহর আসার আগেই ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা ঝুঁকি নিতে চাইলেন। তো ঝুঁকি নিতে গেলে ভারতের ভূখণ্ড ঝুঁকির মধ্যে পড়ে। তখন তারা রাশিয়ার সাথে একটি মৈত্রী চুক্তি করলেন যে যদি ভারত আক্রান্ত হয় রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে। এই মৈত্রী চুক্তিটা করার পরে এই 6 ডিসেম্বরে এসে ভারতের বাহিনী সরাসরি বাংলাদেশি সেনাবাহিনীর সাথে পাকিস্তানের বিরুদ্ধে অংশগ্রহণ করে। আর এই 10 দিনের ভেতরে বাংলাদেশটিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করে। তার মানে হচ্ছে মূলত বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের মুক্তি বাহিনী, বাংলাদেশের জনগণের আন্দোলনটা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন আন্তর্জাতিক একটা খেলা এখানে শুরু হয়ে যায়, তখন ভারত এই বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য নিজের সেনাবাহিনী বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন, দিয়ে যুদ্ধ করে এই দেশটি জয়লাভ করেছিলেন। এখন খেয়াল করে দেখেন বাংলাদেশের এই ভূখণ্ডের প্রতি, এই সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির প্রতি, এদেশের নদী, এদেশের খাল বিল গ্রাম গঞ্জের প্রতি যদি ভারতের কোনো লোভ থাকতো, তাহলে 1971 সালের পর ভারত কিন্তু তার সেনাবাহিনী উঠিয়ে নিতেন না। বঙ্গবন্ধু 10 জানুয়ারি 1972 সালে যখন ব্রিটেন হয়ে যখন পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন, তিনি প্রথমে ভারতে এসেছিলেন। ভারতে এসে ইন্দিরা গান্ধীকে বললেন যে 26শে মার্চ আমার স্বাধীনতা দিবস, সেই দিবসের আগে আপনি আপনার সেনাবাহিনী উইথড্র করে নেন। ইন্দিরা গান্ধী কিন্তু সেই কথা মতো 26শে মার্চের আগে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত সেনাবাহিনীকে তুলে নিয়েছিল। তারপরে আসেন বাংলাদেশ। এই 53 বছরে বাংলাদেশের কোনো একটি গ্রাম, কোনো একটি পাড়া, এক খণ্ড ভূমি ভারত কখনো দখল করে নিয়েছে, এরকম কোনো নজির ইতিহাসে আমরা কখনো শুনিনি। আপনারা দেখেন বাংলাদেশের সাথে ভারতের ইন্দিরা এবং মুজিব একটা চুক্তি হয়েছিল, বেরুবাড়ি, আঙ্গরপোতা, দহগ্রাম, ছিটমহল যে আছে, এই ছিটমহলগুলার বিনিময় করার জন্য, অর্থাৎ ছিটমহলের মানুষের রাজনৈতিক আইডেন্টিটি, পলিটিক্যাল আইডেন্টিটি দেওয়া এবং ছিটমহল সমস্যার সমাধান করার জন্য। কিন্তু ভারতের পার্লামেন্ট সেটি রেকটিফাই হয়নি বঙ্গবন্ধু হত্যার পর। তারপরে মোদী সরকার 2021 বা 22-এ এসে সেটিকে পাশ করিয়ে দিলেন। দেওয়ার পর ভারতের ভেতরে বাংলাদেশের যে পরিমাণ ভূমি রয়েছে এবং বাংলাদেশের ভেতরে ভারতের যে পরিমাণ ভূমি রয়েছে, এটার মধ্যে 1500 হেক্টর ভারত বেশি পায়। ভারতের মোদী সরকার বললেন এই 1500 হেক্টর বাংলাদেশকে দান করে দিলাম। বাংলাদেশকে 1500 হেক্টর দান করে সীমারেখাটি সঠিকভাবে ঠিক করে ভারত সমাধান করে দিল। তার মানে দেখেন, যখনই কোনো সমস্যা বাংলাদেশের সাথে হয়েছে ভারত কিন্তু ছাড় দিয়েছে, বাংলাদেশকে কম দেয়নি। এক দ্বিতীয় আরেকটি ঘটনা দেখেন, বাংলাদেশের যে তালপট্টি নামক যে এরিয়াটি আছে, ওই সীমানা অঞ্চলে ভারত 1947 সাল থেকেই 25,000 স্কোয়ার কিলোমিটার সমুদ্র সীমা তাদের দাবি করে সেটা দখলে রেখেছিল। এই মোদী সরকারের সময়ে 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোদী সরকারকে বললেন, দেখেন এটা নিয়ে দুই দেশের মধ্যে একটা মনোযাতনা আছে, একটা কাজ করেন, আমরা থার্ড কান্ট্রিতে একটা আরবিট্রেশন করি। আরবিট্রেটররা যদি
বলে আপনারা নিয়ে যান, আর যদি বলে যে না এটা বাংলাদেশের ভূখণ্ডে পড়বে তাহলে আপনারা ছাড় দিবেন। তখন মোদি কিন্তু রাজি হলেন। তারপরে আপনারা জানেন জার্মানিতে এবং নেদারল্যান্ডে দুইটা জায়গায়, একটা বার্মার সাথে আর একটা ইন্ডিয়ার সাথে আমাদের একটা আরবিট্রেশন হলো। সেই আরবিট্রেটররা ঘোষণা দিলেন যে 20,500 কিলোমিটার বাংলাদেশ পাবে আর 4,500 কিলোমিটার ভারত পাবে। ভারত সেটা মেনে নিছে। মেনে নিয়ে এই 75 বছর দখলে থাকা সমুদ্র সীমাটি বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আপনারা বোঝেন ভারত একটি বড় রাষ্ট্র, শুধু অর্থনৈতিকভাবে বড় তা না, সামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক যে গুরুত্ব, এই গুরুত্বের দিক থেকে ভারতের সাথে আমাদের যায় না, কিন্তু তারপরেও ভারত আমাদেরকে সহানুভূতি দেখিয়েছে। আমাদের দেশ, আমরা বলি নদীমাতৃক দেশ, নদী যার মাতা। বাংলাদেশের মা হচ্ছে নদী, আর নদীর মা হচ্ছে ভারত। কারণ আমাদের যে 54টি নদী, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, যত নদী আমাদের রয়েছে, এই সমস্ত নদীর উৎপত্তিস্থল ভারত। দু একটা নদী চায়নায় উৎপত্তি, তাও চায়না থেকে আসতেও ভারত হয়ে এসছে, আর বাকি সব ভারত এবং হিমালয়ে উৎপত্তি হয়েছে, ভারতের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই বাংলাদেশের মা যে নদী, এই নদীর মালিকানা আমাদের, কিন্তু এই নদীর মা ভারতের। এই ভারত যদি এখন দেখেন, খেয়াল করে দেখেন, ভারতের কিন্তু অর্থনৈতিক সক্ষমতা আগের থেকে অনেক বেড়েছে। পানির ব্যবহার, বহুমাত্রিক ব্যবহার মানুষ এখন শিখে নিয়েছে। ভারত যদি এইসব নদীর পানি প্রত্যাহার করে, বাংলাদেশের পক্ষে কখনো ভারতের সাথে যুদ্ধ করে এইসব নদীর পানি বাংলাদেশে নিয়ে আসা সম্ভব না। কিন্তু ভারত সেটা করছে না। দু একটা নদীতে পারাক্ষাতে বাদ দিয়েছে, গঙ্গা নদীতে, তারপরেও কিন্তু এই বাঁধের সাথে আমাদের পানির জন্য হাহাকার ছিল। আমরা অনেককে লং মার্চ করতে দেখেছি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা লং মার্চ করেনি। বন্ধুত্বের নিদর্শন দেখিয়ে ভারতের সাথে বসে 98 সালে একটি পানি চুক্তি করেছিল, যেই পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছরের সেপ্টেম্বর মাসে, 2026-এর সেপ্টেম্বরে। তাহলে আপনারা বোঝেন যে এই 26 সেপ্টেম্বরে ভারত যদি এই গঙ্গার পানি চুক্তিটি নবায়ন না করে, তাহলে বাংলাদেশের হার্ডিন স্প্রিংসের নিচ দিয়ে যে আগে এই ট্রাক চলতো, সেই ট্রাক আবার চলতে শুরু করবে। খাদ্য উৎপাদন বিশাল ঘাটতি হবে, রবি শস্য উৎপাদনে বিশাল ঘাটতি হবে। বাংলাদেশ যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল, সেটা আবার ধূলিসাৎ হয়ে যাবে। তার মানে ভারত আমাদের চারপাশে অবস্থিত একটি দেশ। এই দেশের 3 পাশে, এই দেশের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশকে 18 কোটি মানুষ নিয়ে তার এই সুজলা সুফলা ভূমির উর্বরতা ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। এখন বাংলাদেশের যারা ভারতের বিরুদ্ধে জিহাদ করছে, ওই শাহওয়াহাদিদের মতো যারা গলা চিল্লাচ্ছে, তারা আসলে কারা? ওরা হচ্ছে 1971 সালে যারা পরাজিত হয়েছে তাদের বংশধর। অর্থাৎ ওরা বাংলাদেশ চায়নি, বাংলাদেশের স্বাধীনতাও চায়নি। 47-এ তারা পাকিস্তান চায়নি, আর 71-এ বাংলাদেশ চায়নি। তারা আবার ভারতে ফিরে যেতে চায়, কারণ গাজওয়াতুল হিন্দ নামে তারা একটা জঙ্গি সংগঠন করে সমগ্র ভারতবর্ষে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে চায়। তাই তারা এই ভারতের সাথে পায়ে পা দিয়ে এই যুদ্ধ শুরু করেছে। তারা শুধু ভারতের সাথে যুদ্ধ শুরু করেছে তা না, আপনারা দেখেন তারা শুরু করেছে হিন্দু নিধন। হিন্দু মানুষ হলে তাকে পুড়িয়ে হত্যা করা। এই যে হিন্দুকে পুড়িয়ে হত্যা করা হলো, দীপু দাসকে, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, তাকে এইভাবে মরতে হলো এই স্বাধীন বাংলাদেশে। কোন যুক্তিতে? কেন? সে তো কিছুই বলে নাই। এই শাহওয়াহাদি যেভাবে এখানে সেখানে দুর্ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে একটা সমাজের একটা প্রজন্মকে নষ্ট করে দিয়েছে, এই নষ্ট হাতির মতো এই কিন্তু কিছুই কখনো বলে নাই, তারপরেও তাকে হত্যা করা হয়েছে। এখন এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, ভারত ধরে নিয়েছে, ভারত বুঝতে পেরেছে যে পাকিস্তানের বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে। কার সহযোগিতায়? এই জামাতে ইসলামের সহযোগিতায়, এই উগ্র মৌলবাদীদের সহযোগিতায় এই জামাতে ইসলামী বাংলাদেশে অলরেডি পাকিস্তানের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং এটা দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে চায়। এই যুদ্ধ করতে গেলে ভারতের বর্তমান যে অবস্থা, বাংলাদেশের যে চারপাশ, আসামে, ত্রিপুরায় এবং শিলিগুড়িতে আপনি যা দেখেন, সেখানে ভারত বিশাল সৈন্য সমাবেশ করেছে। ভারত যদি সিদ্ধান্ত নেয় যে তারা সীমানাকে সোজা করে ফেলবে, তাহলে আপনাদের লালমনিরহাট, কুড়িগ্রাম,
গ্রেটার রংপুর, দিনাজপুর, কুমিল্লা, চিটাগং, নোয়াখালী ভারত কিন্তু সোজা করে নিয়ে নেবে। আর এটা যদি চলে যায় বাংলাদেশের 1/3 ভূমি এবং সিলেট সহ 1/3 ভূমি বা 2/3 ভূমি অথবা 1/3 কমের দিকে চলে যাবে ভারতের পেটের ভিতরে। আপনি যুদ্ধ করবেন? যুদ্ধ করেন। ভারতের সাথে যুদ্ধ করার মতো কোনো সামর্থ্য বাংলাদেশের নেই এবং থাকার কথাও না। কারণ হচ্ছে দেখেন, ভারত হচ্ছে 150 কোটি মানুষের দেশ। তাদের যোদ্ধা, তাদের রিজার্ভ ফোর্স, তাদের পুলিশ, আনসার, বর্ডার সিকিউরিটি গার্ড সব কিছু মিলিয়ে প্রায় 1.5 কোটি মানুষ যুদ্ধ করার জন্য তৈরি। আর আপনার আছে কি 1,80,000 সেনাবাহিনী আর 1,80,000 পুলিশ বাহিনী। এই 3-4 লাখ আনসার মানসার মিলিয়ে আপনি যদি যুদ্ধে যান, ভারতের সেনাবাহিনী যদি বাংলাদেশের 3 দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি পেশাব করা শুরু করে, তারপরেই কিন্তু আপনার বাহিনী পেশাবের তলে ডুবে যাবে। তাহলে এখন বুঝতে হবে ভারতের সাথে কি আমাদের সমঝোতা দরকার, ঐক্য দরকার, নাকি যুদ্ধ দরকার। আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করা, আমরা সামাজিকভাবে আমাদের সমাজকে উন্নত করা, আমাদের মানুষের জীবন মান উন্নত করা, আমাদের শিক্ষাকে উন্নত করা, ট্রান্সপোর্টেশনকে উন্নত করা, মানুষের জীবনের মান বৃদ্ধি করা। এই জামাতে ইসলামী, এই মৌলবাদী গোষ্ঠী, এই জঙ্গি গোষ্ঠী কখনো এটা চায় না। তারা চায় এই সমাজে সবসময় একটা পেতনা তৈরি করে রাখতে। আর এই পেতনার ধারাবাহিকতায় ভারতের সাথে আজকে পায়ে পা দিয়ে যে সংগ্রাম, যে আন্দোলন বাংলাদেশে এই শাহহাদিরা শুরু করেছে, সেটা সমাধান করতে গেলে বাংলাদেশ তার অর্ধেক ভূখণ্ড হারাবে। এই ভূখণ্ড উদ্ধার করার জন্য আমেরিকাও আসবে না, চায়নাও আসবে না, আর জামাতের বাপদাদা যারা পাকিস্তানে আছে তারাও আসবে না। আসুন, ভারত একটি মহান জাতি। এদের 6,000 বছরের সভ্যতার ইতিহাস, সিন্ধু সভ্যতার ইতিহাস। এই ভারতবর্ষের মানুষেরা সভ্য, ভদ্র, ভালো ছিল বলেই আরব থেকে মুসলমানরা এসে ধীরে ধীরে এখানে বসতি স্থাপন করেছে, পরিবার তৈরি করেছে এবং নিজেদের রাষ্ট্র তৈরি করেছে। ভারতের মানুষ যদি শুরু থেকেই বৈরীভাব হতো, হিন্দু বৌদ্ধ যারা আছে তারা যদি শুরু থেকেই টলারেন্স না হতো, তাহলে এই ভারতবর্ষে মুসলমানের এত বিকাশ ঘটতো না। মুসলমানেরা এই বিকাশমান জাতি হিসেবে দুটি রাষ্ট্র তৈরি করতে পারত না। ভারতের মানুষ সহনশীল এবং অন্য মতের প্রতি, পথের প্রতি তাদের যে শ্রদ্ধা ছিল, বহু জ্ঞানী, গুণী, ঋষি এই ভারতে জন্ম হওয়ার কারণে তারা শ্রদ্ধাশীল ছিল। তাদের বই ছিল, তাদের সাহিত্য ছিল, তাদের কবিতা ছিল, গল্প ছিল, গান ছিল, তাদের সামাজিক ধারাবাহিকতা ছিল। এই সিন্ধু সভ্যতার অববাহিকায় এই মুসলমানের যে আজকের অবস্থান, এই অবস্থানের মূল কারণ হচ্ছে হিন্দুদের বদান্যতা। আর সেই হিন্দুদেরকে মুসলমান নামের এই জামাতিরা, এরা আসলে মুসলিম বলে বিশ্বের বেশিরভাগ আলেম মনে করে না, এই মওদুদিবাদকে একটা পেতনাবাদ মনে করে। এরা এই হিন্দুদের প্রতি একটা বিদ্বেষ পোষণ করে। এই বিদ্বেষ পোষণের কারণে এই দুইটা জাতির মধ্যে নানানভাবে সংগ্রাম লেগে আছে। পাকিস্তান এবং ভারতের যুদ্ধ চিরদিনের। মূল সমস্যা একটাই, ধর্ম। হিন্দুদের ধর্মকে মুসলমানরা ঘৃণা করে, মুসলমানদের ধর্মকে কিন্তু হিন্দুরা ঘৃণা করেনি। যদি করত, এই 1200 সাল থেকে 1800 সালের ভিতরে এত মুসলমান এই দেশে কখনো হতো না। পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ কোনটি? ভারত। আপনি যদি যান, খবর করে দেখেন, ইন্দোনেশিয়া কাগজে কলমে থাকলেও 29 বা 30 কোটি মুসলমানের দেশ যদি ইন্দোনেশিয়া হয়, ভারতে প্রায় 32 কোটির মতো মুসলমান আছে। এই মুসলমান প্রতিদিন বাড়ে। কই, ভারত থেকে তো মুসলমান বাংলাদেশে আসে না, বাংলাদেশ থেকে হিন্দুদেরকে যেতে হয়। কারণ বাংলাদেশে হিন্দুদেরকে দলমত নির্বিশেষে নানান জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা হয়। যেই প্রেশারের কারণে থাকতে না পেরে অনেকে বাপদাদার বিটা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয়। আর ভারতে যে 32 কোটি মুসলমান, এদেরকে কিন্তু বাংলাদেশে আসতে হয় না। বিহারে যান অসংখ্য মুসলমান, আসামে যান অসংখ্য মুসলমান, কলকাতা যান অসংখ্য মুসলমান, হায়দ্রাবাদে যান অসংখ্য মুসলমান। তাইলে এই মুসলমানরা যদি ভারতে বসবাস করতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, দিনের পর দিন ওদের উপরে কোনো অত্যাচার নির্যাতন না থাকে, তাহলে বাংলাদেশের
এই কুলাঙ্গাররা কেন হিন্দু ধর্মের মানুষের প্রতি এই অত্যাচার নির্যাতন করে? তবে এটা সত্য, ভারতে যে একবারে মুসলমানের প্রতি কোনো ধরনের বিরাগ নেই, আছে, বিরাগ না থাকার কোনো কারণ নেই, আছে। মানুষ যেখানে আছে কিছু কিছু সমস্যা সেখানে থাকবে। যেই দেশে মুসলমানের শুধু মুসলমানদের, যেমন পাকিস্তানের আরেকটি অঞ্চলের সাথে যুদ্ধ চলছে। এই যে বাংলাদেশের মানুষ বিরাগ হয়েছে কেন? আমরা তো মুসলমান ছিলাম, পাকিস্তানের লোকে বিরাগ হয়েছে না? হয়েছে। এটা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী এবং জঙ্গি অন্যান্য যেসব সংগঠন আছে তারা ভারত বিরোধিতাকে তাদের একটা আদর্শ হিসেবে নিয়েছে। এই আদর্শটা হচ্ছে মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে। যেমনটা আমি বলছিলাম যে প্রথম দিক থেকে যদি হিন্দুরা যদি স্ট্রংভাবে মুসলমান ধর্মের বিরোধিতা করতো, তাহলে এদেশে ইসলাম প্রসার হতো না। আসুন, যুদ্ধ নয়, এই ভালো একটি প্রতিবেশী, এই বন্ধুপ্রতিম, সংস্কৃতিবান, বুদ্ধিভিত্তিক চেতনার সমাজের একটি প্রতিভূ হচ্ছে ভারত। সেই মহাভারতের সাথে আমাদের এই সমস্যাটিকে আলোচনার ভিত্তিতে সমাধান করি। দুটি রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে আমরা সহ অবস্থান করি। যুদ্ধ নয়, শান্তি চাই। ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইস্যু নিয়ে।